সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাজী জহুরুল হক কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে বরাবরের ন্যায় আছি আমি মোহাম্মদ এনামুল হক, প্রভাষক সমাজবিজ্ঞান, কাজী জহুরুল হক কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি পড়ব তার পূর্বে কয়েকটি ছবি দেখে নিই। তোমরা স্ক্রিনে দুটি অংশে দুটি ছবি দেখতে পাচ্ছ। এই অংশে একটি ছবি, এখানে একটি শিল্প কলকারখানা অঞ্চল বা শিল্প অঞ্চল, এবং এটি একটি নগরের চিত্র দেখতে পাচ্ছ। আসলে চিত্র দুটি দেখে আমরা কি অনুমান করতে পারছি যে কি পড়তে যাচ্ছি আজকে, তোমরা একটু চিন্তা করে দেখো। তার পরবর্তী অংশে আমরা দেখি যে আজকে আমরা যে অংশটি পড়ব, আজকের পাঠ হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন, অর্থাৎ বাংলাদেশের সামাজিক পরিবর্তনে শিল্পায়ন ও নগরায়নের প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের শিখন ফল কী আছে সেই বিষয়টি একটু দেখে নিই। শিখন ফলের প্রথমেই যে অংশটি আছে যে শিল্পায়ন ও নগরায়ন প্রত্যয় দুটি সম্পর্কে তুমি জানতে পারবে। 2, বাংলাদেশের সামাজিক পরিবর্তনে শিল্পায়নের ও নগরায়নের প্রভাব বর্ণনা করতে পারবে। তাহলে আমরা প্রথমেই দেখি যে শিল্পায়ন এবং নগরায়ন কি, এই বিষয় দুটি জানার চেষ্টা করি। তারপরে আমরা বাংলাদেশের সামাজিক পরিবর্তনে এই দুটি উপাদানের যে প্রভাব, সেই প্রভাব সম্পর্কে আলোচনা করব। এখন প্রভাবের ক্ষেত্রে এক্ষেত্রে ইতিবাচকও হতে পারে, নেতিবাচকও হতে পারে। উভয় দিক বিবেচনা করেই আমরা মূলত এই দুটি সমসাময়িক দুইটি গুরুত্বপূর্ণ প্রত্যয় দুটির একটি বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা দেখি যে শিল্পায়ন কি। তোমরা দেখো যে অনেক পূর্বের একটা চিত্র দেখতে পাচ্ছ, এরপরে নিচে আরেকটি চিত্র দেখতে পাচ্ছ কৃষি কাজ, এরপরে দেখতে পাচ্ছ যে আধুনিক যে শিল্প কলকারখানা, এটা দেখতে পাচ্ছ। তাহলে আমরা বলতে পারি যে শিল্পায়ন কি। শিল্পায়ন হচ্ছে প্রথমত, যদি আমি এই অংশ থেকে এইখানে পদার্পণ করি তাহলে আমরা বলতে পারি যে সাধারণত শিল্পের বিকাশকে মূলত বলা হয় কি শিল্পায়ন। শিল্পের উদ্ভব, তাহলে শিল্প পূর্বে ছিল মূলত হস্তচালিত বা একটু আধুনিক কারুকার্য খচিত ছিল না, কিন্তু বর্তমানে শিল্পের যে বিকাশ হয়েছে, যে বিস্তার ঘটেছে, এটাকেই মূলত বলা হচ্ছে কি শিল্পায়ন। শিল্পায়ন এই সংজ্ঞাটি ব্যাখ্যা করার জন্য আর একটু যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাই যে শিল্পায়ন দ্বারা কেবলমাত্র প্রস্তুতকরণ শিল্পের উদ্ভব ও বিকাশকে বোঝানো হয়ে থাকে। এটি সংকীর্ণ অর্থে, ব্যাপক অর্থে যদি বোঝায় তাহলে উৎপাদন, যাতায়াত, পরিবহন ও যোগাযোগ সহ সকল ক্ষেত্রেই যে যান্ত্রিক উন্নতি সম্ভাবনা হয় তাকেই মূলত বলা হচ্ছে কি শিল্পায়ন। তবে শিল্পায়ন কি, এই শিল্পায়ন সম্পর্কে দুইজন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করেছেন। সেই সংজ্ঞা দুটি আমরা দেখি পরবর্তী অংশে। শিল্পায়নের যে সংজ্ঞা আমরা দেখব সেখানে একটু দেখি যে প্রখ্যাত সমাজবিজ্ঞানী ফস্টার কর্টার তিনি বলেন যে শিল্পায়ন হচ্ছে একটি ব্যবস্থা যার ফলশ্রুতিতে কৃষিভিত্তিক সমাজ কৃষি উৎপাদন ব্যবস্থার পরিবর্তে শিল্পভিত্তিক সমাজতান্ত্রিক উৎপাদনে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা দেখো আমাদের কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার স্থলে কিন্তু আমরা কৃষি ব্যবস্থার পরিবর্তে শিল্পভিত্তিক যে উৎপাদন ব্যবস্থা তার প্রতি কিন্তু আমরা বেশি ঝুঁকে পড়ছি। অর্থাৎ শিল্পায়নের বিকাশ বা শিল্পের বিকাশ বা প্রসার কিন্তু আমাদের এই দেশগুলোতে কি সংগঠিত হচ্ছে। আরেকজন সমাজবিজ্ঞানী জেরি বলেন যে শিল্পায়ন হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে কৃষি নির্ভর উৎপাদন ও অর্থনীতি শিল্পভিত্তিক উৎপাদন ও অর্থনীতিতে রূপান্তরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আসলে এখানে যে দুটি সংজ্ঞা উল্লেখ করা হয়েছে, এই দুটি সংজ্ঞা তোমাদেরকে বোঝার স্বার্থে আসলে শিল্পায়নটা কি। শিল্পায়ন হচ্ছে যে শিল্পের প্রসার, শিল্প থেকে শিল্পায়ন, অর্থাৎ শিল্পের প্রসার বিস্তারকে মূলত বলা হচ্ছে শিল্পায়ন, যেটা কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক বা কারখানা ভিত্তিক উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে পদার্পণ করছে। এটি হচ্ছে মূলত কি শিল্পায়ন। তাহলে শিল্পায়ন সম্পর্কে আমরা একটু অবগত হলাম। এরপরে আমরা দেখি নগরায়ন সম্পর্কে আমাদের কি বলে, বা আমরা নগরায়ন সম্পর্কে কি জানি। দেখো যে এরপরে আমরা দেখি যে এখানে দুটি ছবি আগে দেখে নিই, যে আসলে তার পূর্বে নগরায়ন ব্যাখ্যা করার পূর্বে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ 1965 সালের সদরঘাট এলাকা, অর্থাৎ ঢাকা শহরের 1965 সালের চিত্র। তাহলে সেই সময়ে নগর ব্যবস্থাটা কেমন ছিল আর বর্তমানে কেমন হয়েছে, তাহলে আকাশ পাতাল পার্থক্য কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে দেখো যে এখানেও ঠিক ওইরূপই বলা যায় যে শিল্পের বিকাশকে বা শিল্পের প্রসারকে যখন বলা হচ্ছে শিল্পায়ন, ঠিক তেমনই নগরের বিকাশকে বা নগরের উন্নতকরণ অবস্থাকে মূলত বলা হচ্ছে কি নগরায়ন, অর্থাৎ নগরের বিকাশকে মূলত বলা হচ্ছে কি নগরায়ন। তবে নগর বা নগরায়ন হচ্ছে এমন একটি বিষয় বা এমন একটি অবস্থা যেখানে মানুষের উন্নত জীবনযাপনের নিশ্চয়তা বিধান করা হয়, এমন একটি প্রক্রিয়াকে মূলত বলা হয় কি নগরায়ন। তবে আমরা সাধারণভাবে বলতে পারি যে নগরের বিকাশকেই মূলত বলা হয় কি নগরায়ন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার নগরায়ন সম্পর্কে কিছু কথা এখানে দেখো আমি দিয়েছি। তোমরা বিষয়গুলো আমার সাথে সাথে দেখে নাও অথবা পড়ে নাও, তাহলেই আমরা বুঝতে পারবো। সাধারণত নগরের বিকাশকেই নগরায়ন বলে। নগর বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায়। অবশ্যই নগরের একটি নির্দিষ্ট স্থান বা ভৌগোলিক পরিসীমা থাকবে। নগর যেমন গোপালগঞ্জ শহর একটি নগর, ঢাকা শহর একটি নগর, বিভাগীয় শহর যে বিভাগীয় শহরগুলো সেগুলো আছে, এরকম বিভিন্ন যে অবস্থাগুলো আছে সেগুলো হচ্ছে নগর। তবে ভৌগোলিকভাবে অন্যান্য পার্শ্ববর্তী স্থানের চেয়ে মানুষের বসবাসের সুবিধাজনক ব্যবস্থা রয়েছে। তাহলে সাসাস তুমি গোপীনাথপুরে অবস্থান করে যে সুযোগ সুবিধাটা ভোগ করতে পারছো না, কিন্তু গোপালগঞ্জে বসে বা গোপালগঞ্জের যে অধিবাসী তারা কিন্তু বিদ্যুৎ, তারা কিন্তু চিকিৎসা, তারা কিন্তু স্বাস্থ্য, তারা স্যানিটেশন, তারা পয় নিষ্কাশন ব্যবস্থা এক্সেট্রা নাগরিক যত সুবিধা আছে সবগুলোই কিন্তু ভোগ করছে। তাহলে নগর হতে হলে বা নগরায়ন হতে হলে নাগরিকের উন্নত জীবনযাপন নিশ্চয়নের যে সুযোগ সুবিধা প্রদান করা হয় তাকেই মূলত বলা হয় কি নগরায়ন। নগরায়ন দুইভাবে হতে পারে। এটি হচ্ছে প্রথমত হচ্ছে নতুন নতুন শহর বা নগর বিকাশের মাধ্যমে, আরেকটি হচ্ছে দ্বিতীয়ত শহর বা নগরের পরিসর বৃদ্ধির মাধ্যমে, অর্থাৎ শহর তৈরির মাধ্যমে। আরেকটা হচ্ছে নগরের যে নগর যে কাঠামো আছে সেই কাঠামোটাকে আরও বৃদ্ধি করে আরও পরিসর বাড়িয়ে একে নগরায়নে রূপান্তর করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে তোমরা শিল্পায়ন এবং নগরায়ন প্রত্যয় দুটি সম্পর্কে অবগত হতে পেরেছ। তাহলে এসো আবার আমরা কিছু ছবি দেখি। যে এখানে দেখি এখন আমরা দেখব যে সমাজ জীবনে বা বাংলাদেশের সমাজ জীবনে শিল্পায়ন এবং নগরায়নের যে প্রভাব, তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের সমাজে যে শিল্পায়ন এবং নগরায়নের যে প্রভাব, যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, সেগুলো আমরা এই পরিবর্তনের ছোঁয়া কিন্তু পজিটিভও আছে, নেগেটিভও আছে। অর্থাৎ শিল্পায়ন এবং নগরায়নের ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও আছে। আমরা উভয়টাই বিচার বিশ্লেষণ করে আজকে আমরা এই দুটি প্রত্যয় সম্পর্কে আর একটু বিস্তারিত ধারণা নেব। তোমরা এখানে আগের ছবি দুটি দেখে নাও যে আসলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে প্রথম যে ছবিটি দেখছি সেখানে হচ্ছে ঢাকা শহরে গার্মেন্টস, বিশেষ করে গাজীপুর, সাভার যে এলাকায় গার্মেন্টসের আধিক্য দেখা যায়, সেই সব এলাকায় মানুষ যখন ছুটি হয় বা কর্মমুখী হয় তখন কিন্তু এই চিত্রটা লক্ষ্য করা যায়। তার মানে এখানে আমি কর্মক্ষেত্রের যে তৈরি সেই অবস্থাটা নিশ্চিত করেছি। এছাড়া এখানে দেখো বিভিন্ন পেশাবর্ণের মানুষ
এর চিত্র আছে, এখানে ডাক্তার আছে, এখানে ইঞ্জিনিয়ার আছে, এখানে ব্যবসায়ী আছে, এখানে শ্রমিক আছে, এখানে মানে সব ধরনের মানুষই আছে। অর্থাৎ শিল্পায়ন এবং নগরায়ন যে বিষয়টি সৃষ্টি করেছে সেটি হচ্ছে কর্মক্ষেত্র তৈরি করেছে, কর্মক্ষেত্রের জায়গা তৈরি করেছে। মানুষের যে বেকারত্বের যে অবস্থা, মানুষের যে বেকারত্ব বা কর্মসংস্থানের যে অভাব, তৃতীয় বিশ্বের দেশগুলোতে মাথাপিছু জমির পরিমাণ কমে গেলেও কিন্তু কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে এই শিল্পায়ন এবং নগরায়নের ফলে, যে চিত্রটি আমরা এই দুটি চিত্রের মাধ্যমেই দেখতে পাচ্ছি। তাহলে অর্থনৈতিক সুবিধাটা মানুষ কী করছে? নগরায়ন এবং শিল্পায়নের মাধ্যমে যা হচ্ছে সেখানে কিন্তু এই সুবিধাটা তারা ভোগ করছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখো আবার দুটি ছবি দেখো। এখানে অভিগমন বা মাইগ্রেশন যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে স্থানান্তর গমনের মাত্রা বেড়ে যাওয়া, অর্থাৎ মানুষ গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে যে অবস্থাটা আছে, মাইগ্রেশন, বিভিন্ন কারণে এই ধরনের মাইগ্রেশনগুলো হয়ে থাকে। সাধারণত এই মাইগ্রেশনের ক্ষেত্রে বা স্থানান্তর করার ক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলোতে দুইটা ফ্যাক্টর আছে, দুইটা উপাদান আছে। একটি হচ্ছে পুশ ফ্যাক্টর আর একটি হচ্ছে পুল ফ্যাক্টর। একটি হচ্ছে পুশ ফ্যাক্টর হচ্ছে বিকর্ষণজনিত উপাদান, আর পুল ফ্যাক্টর হচ্ছে আকর্ষণজনিত উপাদান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে তোমরা দেখো যে এখানে দুইজন মানুষ নগরের দিকে অভিমুখী হচ্ছে বা চলে যাচ্ছে, অর্থাৎ গ্রাম থেকে শহরের দিকে চলে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পুশ ফ্যাক্টর। সেটা হচ্ছে যে দারিদ্র্য, বেকারত্ব, মাথাপিছু জমির পরিমাণ হ্রাস প্রভৃতি কারণে গ্রামের মানুষ কিন্তু শহরের দিকে অভিমুখী হচ্ছে বা শহরের দিকে ছুটে চলছে। কারণ হচ্ছে সেখানে অর্থনৈতিক সুবিধা প্রাপ্তির জন্য, অর্থনৈতিক চাহিদা পূরণ করার জন্য অনেক মানুষই এই ধরনের অভিগমন ত্বরান্বিত করছে। তবে শিল্পায়ন এবং নগরায়নের ক্ষেত্রে এই ধরনের কিন্তু এটি দেখা যায়। এই বিষয়টি আরেকটু স্পষ্ট করার জন্য আমি আরেকটি চিত্র উপস্থাপন করছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো যে এখানে স্থানান্তর গমনের ক্ষেত্রে দুটি বিষয় আছে। এখানে প্রথমটি হচ্ছে বিকর্ষণজনিত। দেখো এখানে একজন মানুষ পুশ ফ্যাক্টর আসলে ধাক্কা দিচ্ছে এবং তাদেরকে শহরের দিকে, আর এই শহরের অংশটি এদেরকে আকর্ষণ করছে বা টান দিচ্ছে বা টেনে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তবে কী জন্য পুশ ফ্যাক্টর হয়? এখানে ফিউ সার্ভিস, স্বল্প কর্মসংস্থান ব্যবস্থা, ল্যাক অফ জব অপরচুনিটিস, কর্মসংস্থানের অভাব, আনহ্যাপি লাইফ, অসুখী জীবনযাপন পদ্ধতি, পোর ট্রান্সপোর্ট লিঙ্ক, অর্থাৎ এখানে হচ্ছে তোমার যে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ, ওয়ার্স, যুদ্ধ, এবং শর্টেজ অফ ফুড এবং স্বল্প খাদ্য বা খাদ্যের অনিশ্চয়তা, এই প্রভৃতি কারণে মানুষ কিন্তু বিকর্ষণজনিত কারণে মানুষ শহরের দিকে মাইগ্রেশন হচ্ছে। এরপরে যদি আমরা দেখি যে আকর্ষণজনিত কারণ, এখানে অ্যাক্সেস অফ সার্ভিস, অর্থাৎ কর্মসংস্থানের সৃষ্টি, যেটাকে বলা হচ্ছে বেটার জব অপরচুনিটিস, অর্থাৎ ভালো কর্মসংস্থানের ব্যবস্থা, মোর এন্টারটেনমেন্ট ফ্যাসিলিটিস, উন্নত চিত্তবিনোদনের সুবিধা, বেটার ট্রান্সপোর্ট লিঙ্কস, ভালো যোগাযোগ ব্যবস্থা, ইমপ্রুভিং লিভিং কন্ডিশন, অর্থাৎ উন্নত জীবনযাপন পদ্ধতি, হোপ ফর এ বেটার ওয়ে অফ লাইফ, ফ্যামিলি লিঙ্কস, এবং উন্নত জীবনযাপনের আশা এবং ফ্যামিলি সম্পর্ক আরও ভালো করার জন্য মানুষ মূলত বিভিন্ন কারণে, এছাড়া আছে শিক্ষা আছে, চিকিৎসা আছে, উন্নত উচ্চশিক্ষার জন্য মানুষ কিন্তু শহরের দিকে কি আকর্ষিত হয়। অর্থাৎ এই যে মাইগ্রেশনের মাত্রা, অর্থাৎ বা স্থানান্তরের যে বা গমনের যে মাত্রাটা বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু শিল্পায়নের দুটি দিকেই লক্ষ্য করা যাচ্ছে, পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর। এই দুটি বিষয় তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তী বিষয়ে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হয়ে থাকে নিম্নের কোনটি পুশ ফ্যাক্টর, নিম্নের কোনটি পুল ফ্যাক্টর, পুশ ফ্যাক্টরগুলো কী কী, পুল ফ্যাক্টরগুলো কী কী, এগুলো কিন্তু তোমাদেরকে প্রশ্নে উল্লেখ করে দেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখি যে সমাজ কাঠামোর পরিবর্তন। শিল্পায়ন এবং নগরায়নের ফলে সমাজ কাঠামোর একটা কী হয়? পরিবর্তন সূচিত হয়। সমাজ কাঠামো কি? আসলে সমাজ কাঠামো বলতে যে বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশাবর্ণের মানুষ নিয়ে যে একটা সমাজ
তার একটা যে বাস্তব একটা রূপ সেটি হচ্ছে মূলত সমাজ কাঠামো। এখানে আমি বিভিন্ন কিছু দেখতে পাচ্ছ যে সরকারি কর্মকর্তা, সৈন্য অর্থাৎ সেবাদানকারী কিছু মানুষ, ব্যবসায়ী শ্রেণী, তাঁতি বা অন্যান্য বিভিন্ন পেশাজীবী শ্রেণী, কৃষক, আদার্স অন্যান্য যে সকল আছে সবার সমন্বয়ই না একটু কি সমাজ। কিন্তু শিল্পায়ন এবং নগরায়নের ফলে দেখা যাচ্ছে যে টোটাল সমাজ ব্যবস্থায় একটা কি পরিবর্তন আসছে। সরকার ব্যবস্থার ক্ষেত্রে, সরকারি কর্মকর্তাদের মানসিকতার ক্ষেত্রে, সৈন্য সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রের যে চাহিদা, প্রত্যেকটা ক্ষেত্রের যে অবস্থা, এই ক্ষেত্রগুলোতে কিন্তু এই শিল্পায়ন এবং নগরায়নের ফলে মানুষের মধ্যে যে মাইগ্রেশনের ফলে বা অন্যান্য কারণে যে পরিবর্তন সূচিত হচ্ছে, এটি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। বাংলাদেশও তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বা মধ্যম আয়ের দেশ হিসেবে যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু এটা শিল্পায়ন এবং নগরায়নের বিকাশের কারণেই, উন্নত জীবনযাপন প্রদানের ভিত্তিতেই কিন্তু বাংলাদেশও দ্রুত সামনের দিকে অগ্রসর হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে যদি আমরা দেখি যে সামাজিক গতিশীলতা। সামাজিক গতিশীলতা কি? সমাজস্থ ব্যক্তির মর্যাদা এক অবস্থার থেকে অন্য অবস্থার রূপান্তরকে মূলত বলা হচ্ছে সামাজিক গতিশীলতা বা সোশ্যাল মুভমেন্ট। এই সামাজিক গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে শিল্পায়ন এবং নগরায়নের ফলে। নগরায়ন এবং শিল্পায়নের ফলে নানা ধরনের পেশার সুযোগ সৃষ্টি হচ্ছে সমাজে। এই বিভিন্ন পেশার মানুষ পেশা গ্রহণ করে তাদের অর্থনৈতিক চাহিদা পূরণ করে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে সে কিন্তু সমাজে তার যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে তার আরেক অবস্থানে রূপান্তরিত হচ্ছে বা চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে যে শিল্পায়ন এবং নগরায়নের ফলে তাদের মধ্যে সামাজিক পরিবর্তন সূচিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি আমরা দেখো যে এখানে রাজনৈতিক সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে। আমরা এখানে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে চিত্র দেখতে পাচ্ছি, এখানে তিনি বিভিন্ন সময় 6 দফা দাবি, তারপর 1962 সালের পথসভায় ভাষণ দিচ্ছেন, শেখ মুজিব পাশে সোহরাওয়ার্দী বা এইরকম যে আরও বিষয় যেগুলো আছে। তাহলে নগরকে মূলত বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, অর্থাৎ গণতন্ত্রের বা রাজনৈতিক চিন্তা চেতনার অধিকাংশই বিকশিত হয় নগরকে কেন্দ্র করে। পৃথিবীর ইতিহাস যদি বিচার বিশ্লেষণ করে দেখা যায়, তাহলে প্রত্যেকটা জায়গায় যে রাজনৈতিক সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু শিল্পায়ন বা সেটা কিন্তু নগরায়নেরই ফল। অর্থাৎ নগরকে কেন্দ্র করে সকল ধরনের রাজনৈতিক সভা সমাবেশ, আন্দোলন, দাবি আদায় ইত্যাদি বিষয়গুলো কিন্তু সংঘটিত হয়। এই জন্য রাজনৈতিক সুযোগ সুবিধার ক্ষেত্রেও মূলত এই নগরায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও যে সকল ক্ষেত্রে দেখা যায়, এখানে আমরা দেখি যে বহির্বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, এরপরে যে প্রযুক্তির বিকাশ বা অন্যান্য ক্ষেত্রে শিল্পায়নের যে গুরুত্বপূর্ণ বা নগরায়নের যে প্রভাব এবং গ্রামীণ সংস্কৃতির পরিবর্তন ক্ষেত্রেও কিন্তু ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এগুলো সবই শিল্পায়ন এবং নগরায়নের ফল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদিও আমরা এত সময় শিল্পায়ন এবং নগরায়নের যে ইতিবাচক দিক দেখলাম, এর কিন্তু নেতিবাচক দিকও আছে। অর্থাৎ যে অংশের যত সুবিধা আছে তার কিন্তু অসুবিধাও আছে। সেই অসুবিধাটার চাইতেও কিন্তু আমাদের দেশে সুবিধাটাই বেশি। কারণ তৃতীয় বিশ্বের দেশে যত সুবিধাই হোক, অসুবিধা থাকুক না কেন, কিন্তু শিল্পায়ন এবং নগরায়নের সেই চর্চাটা কিন্তু থাকতেই হবে, না হলে কিন্তু দেশ সামনের দিকে অগ্রসর হবে না। সেই তুলনায় আমরা দেখতে পারি যে এরপরে তাহলে আমরা কিছু চিত্র দেখি, চিত্রের মাধ্যমে দেখি যে প্রথমেই যেটা দেখব যে পরিবার ব্যবস্থায় একটা কি ভাঙন ধরছে এই শিল্পায়ন এবং নগরায়নের ফলে। কেননা পেশাগত কারণে মানুষ শহরে পাড়ি জমাচ্ছে। শহরে পাড়ি জমালে কি হচ্ছে যে যৌথ পরিবার আমাদের যে বাংলাদেশের যে ইতিহাস এবং ঐতিহ্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যৌথ পরিবারটা ভেঙে কি হচ্ছে একক পরিবার তৈরি হচ্ছে। অর্থাৎ শিল্পায়ন এবং নগরায়নের ফলে সামাজিক যে কাঠামোতে যে পরিবর্তন সেটি কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করছে। এখন আর যৌথ পরিবার দেখা যায় না বললেই চলে। গ্রাম এবং শহরে সব জায়গায় শিল্পায়ন এবং নগরায়নের ফলে এই ধরনের পরিবার লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যদি আমরা দেখি দেখব যে অপরাধ, বিভিন্ন ধরনের অপরাধ কিন্তু শিল্পায়নের ফলে সংগঠিত হচ্ছে। মানুষ বিভিন্নভাবে গ্রাম থেকে শহরে
পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টর দুই কারণেই যখন মাইগ্রেশন হচ্ছে তখন শহরে এসে কিন্তু অনেকেই কর্মদক্ষতা না থাকার কারণে অনেকেই বেকার হয়ে পড়ছে। এই বেকার মানুষগুলো তখন বিভিন্ন ধরনের অপরাধ সৃষ্টি করে বা অপরাধ প্রবণতার মধ্যে জড়িয়ে পড়ে। তার মধ্যে চুরি, রাহাজানি, ছিনতাই, ইফটিজিং, যৌন হয়রানি, ডাকাতি, খুন, এই ধরনের বিভিন্ন ধরনের যে সমাজের বিশৃঙ্খল অবস্থাগুলো আছে সেগুলো কিন্তু শিল্পায়ন এবং নগরায়নের ফলে নগরে এই ধরনের ঘটনাগুলো বেশি সংঘটিত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আছে পরিবেশ দূষণ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও শিল্পায়ন এবং নগরায়ন আমাদের অপরিকল্পিত নগরায়ন ব্যবস্থা এবং শিল্পায়নের ফলে পরিকল্পনাহীন শিল্পায়নের ফলে দেখা যাচ্ছে যে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পরিবেশ শিল্প কলকারখানার যে বর্জ্য পদার্থ আছে সেগুলো কিন্তু নির্দিষ্ট জায়গায় ডাম্পিং না করে সেগুলো নদী, নালা, খাল, বিল বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে ছিটে আমাদের পানি দূষণ করছে, মাটি দূষণ করছে এবং বায়ু দূষণও কিন্তু ব্যাপকভাবে হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে কি যে এর ফলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি, এর ফলে আমাদের যে পরিবেশের ভারসাম্য এটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, জীববৈচিত্র্যের ওপর প্রভাব বিস্তার করছে। সর্বোপরি যে গ্রিন হাউস ইফেক্ট পরিবেশবিদরা অনুমান করছে যে 2050 সালে এভাবে যদি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা পৃথিবীতে বৃদ্ধি পেতে থাকে তাহলে সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা বেড়ে যাবে এবং বাংলাদেশের অনেকাংশই কি উপকূলীয় অঞ্চলগুলো তলিয়ে যাবে। তাহলে পরিবেশ দূষণ কিন্তু শিল্পায়ন এবং নগরায়নের একটা প্রত্যক্ষ ফল। এটি আমাদের সমাজকে খুব ভালোভাবেই প্রভাবিত বা খুব গভীরভাবেই প্রভাবিত করে। তাই এটি হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে শিল্পায়ন এবং নগরায়নের আরেকটি দিক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জলাবদ্ধতা, এটি কিন্তু বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম, বাংলাদেশের ঢাকা বা বিভিন্ন বিভাগীয় শহর যেগুলো আছে সেগুলো কিন্তু অল্প বৃষ্টিতেই যে জলাবদ্ধতা, তোমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছ যে মানুষের কত ভোগান্তি। আসলে এটি হচ্ছে অপরিকল্পিত নগরায়নের একটি ফল, অর্থাৎ পরিকল্পনাহীন নগরায়ন সৃষ্টির ফলে এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এটি আমাদের জন্য কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত নয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নগরায়ন এবং শিল্পায়নই দায়ী। আমরা এর পরবর্তী অংশে যদি দেখি তাহলে মাদকাসক্তি। মানুষ শহরে মাইগ্রেশন, পুশ আর পুল ফ্যাক্টরের কারণে যখন শহরে আসছে, এই শহরে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ কর্মে জড়িয়ে পড়ে। যখন সে বেকারত্ব হয়ে পড়ে, ফ্রাস্ট্রেশনে ভোগে, তখন কিন্তু মানুষ মাদকাসক্ত। আর গ্রাম পর্যায় থেকে নগর বা নগরায়নের ক্ষেত্রে যেগুলোতে আছে সেগুলো মাদকাসক্তের প্রবণতার হার বেশি। এই জন্য এটিও শিল্পায়ন এবং নগরায়নের আরেকটা দিক। এছাড়াও রয়েছে যে বেকারত্ব আছে, এরপরে আছে সাংস্কৃতিক পশ্চাৎপদতা, অর্থাৎ শিল্পায়ন এবং নগরায়নের ফলে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু এটা দুইটা দিক আছে। একটা হচ্ছে বস্তুগত, একটি আছে মূলত বস্তুগত, আর একটা হচ্ছে অবস্তুগত উপাদান সংস্কৃতির। এই দুই উপাদানের মধ্যে যখন অসম অগ্রগতি লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয় মূলত সাংস্কৃতিক পশ্চাৎপদতা। আর এই অ্যাডাপ্টেশন যখন হয় না তখন মানুষ বিভিন্ন ধরনের অস্বস্তিকর অবস্থায় পতিত হয়। এই জন্য সাংস্কৃতিক পশ্চাৎপদতাও মূলত এর জন্য দায়ী। সাংস্কৃতিক অনুপ্রবেশ আছে শিল্পায়ন এবং নগরায়নের ফলে, বা তথ্য প্রযুক্তির বিকাশ ইত্যাদির ক্ষেত্রে মূলত আমাদের এই ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এরপরে আছে মূল্যবোধ ও অবক্ষয়জনিত সমস্যা, অর্থাৎ মূল্যবোধ এবং অবক্ষয়জনিত সমস্যা। মানুষ মূলত এই ধরনের বিভিন্ন ধরনের অসচেতনমূলক কার্যক্রম করে থাকে। নগরবাসীর মূলত নগরায়ন ও শিল্পায়নের ফলে মানুষের সামাজিক মূল্যবোধ ও নৈতিক দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তনগুলো সমাজের যেমন খুন, রাহাজানি, ধর্ষণ, বিভিন্ন ধরনের যে মূল্যবোধ অবক্ষয়জনিত ব্যাপার আছে সেগুলো কিন্তু আমাদের সমাজে সৃষ্টি হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এছাড়াও মূলত তোমাদের আরও যে বিষয় আছে, এখানে মূল্যায়নের জন্য কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন দুটি দেখে নাও। যে বাংলাদেশের যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠিত হচ্ছে, উক্তিটির যৌক্তিকতা কোনটি? প্রশ্নের উত্তরগুলো পড়ে বা প্রশ্নগুলো দেখে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেবে। এবং সর্বোপরি তোমাদের বাড়ির কাজ দেওয়া আছে। বাড়ির কাজটি হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তনে শিল্পায়ন ও নগরায়নের প্রভাবগুলোর তালিকা তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এত সময় আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।